তৈরি পোশাক পণ্য বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি বলে দাবি করেন খাত সংশ্লিষ্টরা। করোনার অভিঘাতে সবচেয়ে বেশি যে খাতটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যেও পোশাক খাত একটি। কিন্তু চলতি বছরের শুরু থেকেই পোশাক খাত ধীরে ধীরে এই করোনার অভিঘাত কাটতে শুরু করে। সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায় চলতি বছরের 7 মাসে $21 বিলিয়ন বেশি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 22% বেশি। এই যখন পরিস্থিতি, তখন বণিক বার্তায় আজকে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে, যেটা শিরোনাম হচ্ছে গিয়ে করোনায় ক্ষতি, ঋণ পরিশোধের সময় চেয়ে অর্থ মন্ত্রণালয়ে বিজিএমইএর আবেদন। পাঠক, দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তার নিউজরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বদরুল আলম। আমাদের এই প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের সহকর্মী মেজবাহুল হক। আমরা তার সঙ্গে এই প্রতিবেদন নিয়ে আলোচনায় যাচ্ছি। মেজবাহুল হক, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা যেমনটা বলছিলাম যে করোনায় তো আসলে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত খাতের মধ্যে একটি তৈরি পোশাক পণ্য। গত বছর এই মার্চে যখন আমাদের সাধারণ ছুটি ঘোষণা হলো, তারপরে বেশ আসলে খুবই খারাপ একটা সময় গেছে, এবং যার দরুন আমরা দেখতে পেয়েছি প্রায় $3.25 বিলিয়ন এক্সপোর্ট অর্ডার তখন বাতিল হওয়ার ঘটনা শুরু হয়েছিল। কিন্তু গত বছরের শেষার্ধ থেকেই আপনার আস্তে আস্তে এই অভিঘাতটা কাটতে শুরু করে, এবং এই বছরের মার্চ থেকেই আমাদের পরিসংখ্যানে যা দেখা যাচ্ছে যে এটা আসলে পজিটিভ গ্রোথেই আছে। সর্বশেষ অগস্ট মাসেও পজিটিভ গ্রোথই ছিল। তারপরেও এরকম একটা আবেদন তারা করেছে। এই প্রতিবেদনে আসলে আলোচনার বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি আপনাকে একটু অন্য একটা প্রশ্ন করতে চাই যে করোনার ক্ষতি মোকাবেলা করার জন্য সরকারের তরফ থেকে প্রণোদনা ঘোষণা ছিল, এবং সেটাও মূলত এই ঋণের সুদের এক ধরনের ভর্তুকি। তো সেই ঋণ গুলোর আসলে পরিস্থিতি কি? আপনি জানেন গত বছরের যখন এই সাধারণ ছুটি ঘোষণা করা হলো এবং তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতা তারা তাদের ক্রয়াদেশ বাতিল করতে শুরু করছিল, তখনই এই তৈরি পোশাক সংশ্লিষ্টরা মালিকরা তারা দাবি করছিল যে তারা বিশাল একটা তাদের শ্রমিক এদের বেতন ভাতা দিতে পারবে না। এই প্রেক্ষিতে সর্বপ্রথম যে প্রণোদনা ঘোষণা করা হয় এই তৈরি পোশাক খাতের জন্যই 5,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মাত্র 2% সুদে তাদের এই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে একটা ঋণ দেওয়া হয়। মূলত গত বছরের এপ্রিল মে জুন এই 3 মাসে, পরবর্তীতে আরো 1 মাস বেড়েছিল। তো সেই ছিল যে আপনার 6 মাস গ্রেস পিরিয়ড ছিল এবং 18 মাসে সেটা পরিশোধ করার ছিল। কিন্তু গত মাসে যখন এই করোনাটা যাচ্ছিল না কোনোভাবেই, মানে আরো দীর্ঘস্থায়ী হয়ে গেল, তারপরে গত বছরের মার্চের আগের মাসে বিজিএমই বিকিমের পক্ষ থেকে এই ঋণটার সময়টা বাড়ানোর, তারা গ্রেস পিরিয়ডটা 1 বছর চেয়েছিল এবং পরিশোধের সময়টা 5 বছর চেয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত এটা গ্রেস পিরিয়ডটা 6 মাস বাড়িয়েছিল, বাট 18 কিস্তিতে পরিশোধের বিষয়টা ছিল। তো সেই বিষয়টা অর্থ মন্ত্রণালয় 6 মাস বাড়িয়েছিল, সেটা নিয়ে তারা ছিল। কিন্তু আবার এই কিছুদিন আগে অর্থ সচিব মহোদয়ের সাথে বৈঠক করে তারা আবার এটা 36 কিস্তিতে পরিশোধের একটা আবেদন জানিয়েছে। এটা ছিল কি বলে ওই প্রণোদনার বিষয়। যে আমি আসলে প্রণোদনার আপডেটটাই আগে একটু জানতে চাইলাম। এখন আসলে আমরা যেতে চাইবো যে এই যে 14 তারিখে, গত 14ই সেপ্টেম্বর বিজিএমই এর বিশেষ করে সাবেক কয়েকজন নেতা এবং বর্তমান পর্ষদের সদস্য সহ তারা অর্থ সচিবের সাথে দেখা করতে গিয়ে একটা চিঠি দিলেন। সেখানেই আপনি আজকে যে প্রতিবেদনের যে বিষয়বস্তু, সেটা এই ঋণটা আসলে কিসের, আর এটার সাথে কিন্তু প্রণোদনার কোনো সম্পর্ক? এটা শুধু প্রণোদনা না, এটা হলো ওদের আগে 5 বছর আগে যদি কোনো ঋণ নিয়ে থাকে, সেটা যদি ঋণ এখন চলমান থাকে, দীর্ঘমেয়াদী ঋণ, চলতি ঋণ, সব ধরনের ঋণ যেগুলা তারা বলতে যাচ্ছে যে তারা এখনো কোভিড মোকাবেলা করে সমস্যা, সেটা মোকাবেলা তাদের ক্ষতিটা কাটিয়ে উঠতে পারেনি। এবং আমি একজন বিজিএমইর নেতার সাথে কথা বলছিলাম, সে বলছে সে গত কয়েকদিন আগে আমেরিকা থেকে ঘুরে আসছে, এখনো সেভাবে সেটা মার্কেট খুলেনি। তাদের এই দাবি, তারা এখনো বলছে এখনো তাদের পেমেন্ট গুলো দেরি হচ্ছে। সবকিছু মিলে তাদের দাবি হচ্ছে যে তৈরি পোশাক খাতের অনেক উদ্যোক্তা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা এখনো ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। এই কারণে ওদের যত ধরনের ঋণ আছে, আগের পরের যত ঋণ আছে, সেই ঋণগুলোকে 2021 মানে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সব ধরনের সুদ এবং সব ধরনের এই ফি যদি কিছু থাকে সেগুলো সব মৌকুব করার দাবি জানিয়েছে। এবং 2022 সালের জানুয়ারি থেকে এই ঋণের স্থিতি ধরে পরবর্তী 10 বছরের জন্য, পরবর্তী 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছরের জন্য পুনঃ তফসিলীকরণের একটা আবেদন জানিয়েছে। এটা
হলো এখন তাদের। এই বিষয়ে কি আসলে এখন পর্যন্ত মন্ত্রণালয় বা নীতি নির্ধারণী পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত এসেছে? না, এটা হলো যে আমি এটা মন্ত্রণালয় থেকে এখনো এটা আলোচনার পর্যায়ে আছে। আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং বিজিএমই এর একটা অনেক বড় শক্তি, অর্থনীতি চালিকা শক্তি বা বিদেশি যে আমাদের বিদেশি মুদ্রা অর্জনের অন্যতম বড় খাত, সে কারণে এদেরকে গুরুত্ব না দেওয়া উপায় নেই, গুরুত্ব দিতেই হয়। তো অর্থ মন্ত্রণালয় তারা বলছে যে আমাদের তো শুধু তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি না, সার্বিকভাবে সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, সব দিকে নজর দিতে হচ্ছে। আবার এখন রাজস্ব কমে গেছে, সেসব ব্যবসা বাণিজ্য কম, বা আবার সরকারের দেশ চালাতে হয়, সবকিছু মিলে তারা একটা মানে পর্যালোচনা করছে। আরো কিছু যৌক্তিক একটা সিদ্ধান্ত তারা আসতে চায়, যাতে ব্যাংক এমন কোনো সিদ্ধান্ত না আবার ব্যাংক খাতে যাতে সমস্যা নেই, সেরকমও তারা একটা মানে সার্বিকভাবে একটা যৌক্তিক সিদ্ধান্ত আসতে চায় এমনটি জানি। আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে সেদিন তারা যখন দেখা করে ফিরলেন তখন তারা একটা সংবাদ বিজ্ঞপ্তিও গণমাধ্যমে দিয়েছিলেন। সেখানে তারা এই ঋণ যদিও নির্দিষ্ট করে বলেননি কি সুবিধা তারা চেয়েছেন, কিন্তু ব্যবসা থেকে প্রস্থান করার কিছু নীতিমালাও সুবিধাও তারা চেয়েছিলেন। আপনি যে চিঠিটি আপনার হাতে এসেছে সেখানে আসলে সুনির্দিষ্ট করে এই 10 বছরের ফান্ডের সুবিধাটা ছাড়া আর কোনো বিষয় কি উল্লেখ আছে? চিঠিতেও প্রস্থানের বিষয়টা আছে। তারা যাচ্ছে যারা ব্যবসায় সবাই সফল হবে এমন না, কিন্তু যারা হয়তো ব্যবসা করতে যে দেখতে পাচ্ছে যে তার সমস্যা আরো বাড়বে, সে ব্যবসা থেকে ব্যাক করবে, তখন আমাদের দেশের নীতি যে এইগুলো সেগুলো একটু কঠিন, সেগুলো আরো সহজ করতে বলি যাতে সহজে বেড়ে যেতে পারে, তাদের একটা ই ছিল। এছাড়াও তাদের আরো একটা চাওয়া ছিল এরকম যে একটা গ্রুপের কয়েকটা প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান বা দুইটা প্রতিষ্ঠান যদি ঋণ পরিশোধ করতে নাও পারে, তখন অন্যান্য ওই গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হয় না সচরাচর। তো এইখানে তারা বলছে তাদের দাবি হলো যে আমার 10টা প্রতিষ্ঠান যদি 2টা প্রতিষ্ঠান আমার খেলাপি হয়ে যায়, আর 8টা যদি আমি সচল করতে পারি, তাহলে তো 8টার লাভ থেকে ওই লোকসানি প্রতিষ্ঠানটা কি হবে। এই কারণে এই বিষয়টা তারা ব্যাংক কর্তৃপক্ষ বা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, যাতে একটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে অন্য প্রতিষ্ঠানের লোন দেওয়া, ব্যাংকিং সুবিধা বন্ধ না করে দেওয়া হয়। মিসবা, আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাইবো যে আসলে এই ঋণ সুবিধাগুলো তো আসলে অর্থ মন্ত্রণালয়ের কাছে তারা চেয়েছেন, কিন্তু মূলত এগুলো তো আসলে কার্যকর হবে ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংকাররা আসলে এই যে প্রস্তাব এবং সেই প্রস্তাবের যে প্রভাব ব্যাংকিং খাতে, সেই নিয়ে কিছু বলেছেন আপনি তাদের সঙ্গে? আমি 2জন ব্যাংকের শীর্ষস্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তাদের একই কথা ছিল যে এটা আমরা তো 3 মাস এবং 6 মাস মেয়াদি, মানে ব্যাংকগুলো 3 মাস এবং 6 মাস মেয়াদি আমানত সংগ্রহ করে সেগুলাই বিনিয়োগ করে সেগুলাই আবার সংগ্রহ করা, এইভাবে তাদের ব্যাংকিং কার্যক্রমটা এভাবেই তাদের ব্যাংকের অর্থ প্রবাহটা চলমান থাকে। তো এখন যদি এইভাবে যদি একটা ঋণকে যদি 10 বছরের জন্য পুনঃদস্তিল করা হয় মাত্র 2% ডাউন পেমেন্টে, তাহলে তো ব্যাংকের জন্য এটা একটা গ্যাপ সৃষ্টি হবে। কারণ যে 3 মাস পরে 6 মাস পরে যার ওই আমানতটা ম্যাচিউর হবে, সে তো তখন টাকা চাইবে, বা তাকে তো প্রতিনিয়ত মাসে শেষে একটা ওই মানে আমানতের উপরে সুদ দিতে হয়। সব মিলিয়ে ব্যাংক একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। ফান্ডামেন্টালিও তো ব্যাংক আসলে দীর্ঘমেয়াদী ঋণের উৎস না। এখন তাদের একটা ছিল, মানে তাদের বক্তব্য এরকম ছিল যে এসব বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় সব পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এটা যদি আবার একটা সিস্টেম আছে, যদিও এটা মানে অন্যরকম হয়, যদি এটা এরকম হতো যে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়নের টাকা, তাহলে বাংলাদেশ ব্যাংক এটা বাড়াই দিল সেটা, কিন্তু এটা তার পুনঃঅর্থায়ন, তারা ঋণ দিয়েছে আগে, তারা জনগণের কাছ থেকে আমানত নিয়ে সে আমানত থেকে ঋণ দিয়েছে। সুতরাং এটা বাস্তবায়ন করলে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এবং আলটিমেটলি গ্রাহকের উপরও হতে পারে, গ্রাহকের উপরে তখন হয়তো গ্রাহকের সময় মতো তারা ওই ইটা দিতে পারবে না, তাদের যে পাওনা এটাও দিতে পারবে না, একটা ব্যাংকে বড় ধরনের ক্ষতি। মেজবাহুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পাঠক দর্শক, আমরা শুনছিলাম করোনার ক্ষতি ঋণ পরিশোধের সময় যে অর্থ মন্ত্রণালয় বিজিএমই আবেদন কি প্রেক্ষাপটে করেছে, এবং আমরা প্রত্যাশা করব দেশের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতটির দাবিগুলো যৌক্তিকতা আসলে অর্থ মন্ত্রণালয় খতিয়ে দেখবে, এবং পাশাপাশি এর প্রয়োজনীয়তাও আছে এই কারণে যে আমরা যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাই, প্রতিবেশী দেশগুলো কি ধরনের প্রতিযোগিতা সক্ষমতা এই মুহূর্তে এবং সেই সঙ্গে বাংলাদেশ পেরে উঠছে কিনা, সেই বিষয়গুলো পর্যালোচনার মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের সুবিধা দেওয়ার সিদ্ধান্তে আসবেন নীতি নির্ধারকরা। আমাদের প্রত্যাশা এমনটাই থাকবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।